আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সাধারণ গণিতের 13 নম্বর অধ্যায় অর্থাৎ সসীম ধারা সর্বশেষ লেকচারে এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা কিছু সিকিউ আর এমসিকিউ প্র্যাকটিস করব এবং এরই মাধ্যমে এই অধ্যায়টা অফিসিয়ালি সমাপ্ত ঘোষণা করব। আর এরপর যদি ক্লাস প্রয়োজন হয় ইনশাল্লাহ প্রয়োজন অনুপাতে অবশ্যই দিব। তো চলো প্রথমে কিছু সিকিউ দেখি। আমি একটা কথা বলে নিই যে আমরা এতদিন পর্যন্ত যে ম্যাথগুলো করলাম গত 6টা লেকচারে, দেখবা ওই ম্যাথগুলোই ঘুরে ফিরে আসতেছে। তো কেউ যদি ওই ম্যাথগুলো আর কি পারে তার জন্যে এমসিকিউ সিকিউ এগুলো কোনো ব্যাপারই হবে না। বারবার দেখবা অনুশীলনীর ম্যাথগুলোই ঘুরে ফিরে আসতেছে। তো টাইম নষ্ট না করে চলো শুরু করি। রনি কেমন আছো, ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো শুরু করি, খাতা কলম রেডি করো। তো আমরা 19 সালের কিছু বোর্ড আজকে করব, আর তোমাদের সমস্যা অনুপাতে আমরা সামনের বোর্ডগুলোও করব। আর তুমি দেখবা যে এই ধরনের প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে আসতেছে, নতুন কোনো প্রশ্ন আসতেছে না। দেখো এখানে একটু প্রশ্নটা পড়ি আমি। কেমন আছো ইপ্তিমনি, ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? অনেকদিন পর তুমি ক্লাসে। তা আসো আমরা দেখি আলহামদুলিল্লাহ প্রশ্নটা ভালো। কি বলতেছে। প্রশ্নটাই বলতেছে যে এই যে এটা একটা ধারা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে একটা ধারা। তো ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি দিয়েছে। তো এই ধারাটা কী ধরনের ধারা আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে। এবং একটি সমান্তর ধারার দশম পদ 34 এবং 16তম পদ হচ্ছে 52। এইসব শর্ত আমরা অনুশীলনীর ম্যাথে করে এসেছি, সমস্যা নাই। ক নম্বর প্রশ্ন বলতেছে যে ধারাটির সমষ্টি নির্ণয় করো। ক নম্বর ধারাটা কী ধরনের ধারা একটু দেখো তো তুমি। ক নম্বর ধারাটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আমরা এ ধরনের প্রশ্ন করে এসেছি না? যদি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, আমরা এই সূত্র কি দেখে এসেছিলাম মনে আছে? আমি গতকালকে অনেকবার লিখে দিয়েছি। সেটা এরকম ছিল, এস এন ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারবা এন ইন্টু এন প্লাস ওয়ান, তারপরে 2n+1 ডিভাইডেড বাই 6। এটা ছিল আমাদের এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এখানে এনটা কি, এন এর মান যদি তুমি 6 বসাও তাহলে প্রথম 6টা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি পাবা। এন এর মান তুমি যা বসাবা ততক্ষণ পর্যন্ত তুমি মান পাবা, ঠিক আছে? এখানে দেখো আমাদের এন এর মান সর্বশেষ আছে হচ্ছে 11, তার মানে এন এর মান যদি আমরা 11 বসাই তাহলে প্রথম 11টা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি পাবো, অর্থাৎ প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এটা সহজ, ওই খালি এন এর জায়গায় 11 বসাই দিলেই অ্যান্সার বের হয়ে আসবে। তো দেখো আমরা এন এর জায়গায় কি করব, 11 বসাবো। চলো বসাই। দেখো আমাদের এন এর মান হচ্ছে 11, তারপরে আসছে 11 যোগ 1, তারপরে আসতেছে 2 ইন্টু 11 যোগ 1, আর এখানে ডিভাইডেড বাই 6। তো তুমি বলো এটা কত আসে, স্যার, বলো। হরিস হরিস্কার এটা আসলে সূত্রে। এই এই বর্গের সূত্র তো দেখো, বর্গের সূত্র না, তুমি কি দেখছিলা? এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র তো তুমি এটাই দেখছিলা, তুমি ভুলে গেলা? গতকালকে তো করলাম না অঙ্ক, মনে করো, একটু মনে করো, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে, ঠিক থাকারই কথা। তারপরে দেখো আমাদের এখানে কি করতে হবে, এবার আমরা দেখি পরের লাইনে যে ভাগ চিহ্ন ছিল ভাগ চিহ্নটা দিয়ে দিবা। তারপরে কত, 11, 11 যোগ 1 মানে 12, আর 11 গুণ 2 মানে 22, 22-এর সাথে 1 গুণ মানে 23, আর নিচে আছে 2। তাহলে এটা দ্বারা এটাকে কাটলাম হলো 6। তা আসো এবার গুণ করে দিলেই কাজ শেষ। লিখবো হচ্ছে 11 গুণ 6 ইন্টু 23, আসে হচ্ছে 1518। তোমরা এই অঙ্কগুলো আসলে নিজেই করতে পারবা, আমি তোমাকে অধ্যায় যা করাই দিয়েছি তারপরে আমাকে আসলে করে করে দেওয়ারই প্রয়োজন নাই, তুমি নিজেই দেখবা সব পারবা। এটা আমি যদি নাও করে দিতাম তোমার তো পারা উচিত ছিল, কারণ এই ধরনের কম ম্যাথ করাই না, এই ধরনের অনেক ম্যাথ করাইছি অনুশীলনীতে, যা ছিল সব। তা আসো তারপরের প্রশ্নটা দেখি। তারপরের প্রশ্ন আমাদের বলতেছে, কপি করি। তারপরের প্রশ্ন বলতেছে কি দেখো, তারপরের প্রশ্ন আমাদের বলতেছে এন এর মান নির্ণয় করো। তাহলে বলছে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এত। তাহলে আমাদের আগে ধারাটি লাগবে, আমরা এখন খ নম্বর করব। দেখবা এখানে ধারাটি,
তাহলে ধারাটা কি ধরনের ধারা আগে এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। এখানে ধারা কত আমাদের আছে 2+4+8+16 এভাবে চলতেছে। তো আমরা দেখব অন্তর সমান কিনা, অন্তর সমান যদি হয় তাহলে সমান্তর, আর অন্তর সমান না হলে আরেকটা ধারায় বেঁচে থাকতেছে সেটা হচ্ছে গুণোত্তর, তাহলে গুণোত্তর হবে। এখান থেকে এখানে গেলে বাড়তেছে 2, এখান থেকে এখানে গেলে বাড়তেছে 4, তার মানে এটা জীবনেও সমান্তর না, তার মানে ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা হলে তুমি বুঝে গেছি গুণোত্তর ধারা। তাহলে এখন লিখবো হচ্ছে প্রথম পদ, প্রথম পদ, প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি এবং সেটা হচ্ছে আমাদের 2। একটা ধারা পাইলে আমরা প্রথম কাজ হয় আমাদের প্রথম পদ এবং সাধারণ অনুপাত, যদি ধারাটি গুণোত্তর হয় বের করে ফেলা, এবং সাধারণ অনুপাত, এবং সাধারণ অনুপাত। আজকের ক্লাসটা বোরিং কেন? কারণ আমরা তো সব কিছু করে এসেছি, এই কাজটা তোমাদের ছিল, আমি করে দিতেছি আর কি, এই আর কি। আমরা সাধারণ অনুপাত সমান কি জানি? যে কোনো পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ। তাহলে যে কোনো পদ হচ্ছে 4 এবং পূর্ববর্তী পদ 2। তাহলে বলো আর এর মান কত আসে? আর এর মান আসে হচ্ছে 2। দেখো এর মানও পেয়ে গেলাম, আর এর মানও পেয়ে গেলাম। এবার আমাদের কাছে যা আসবে আমরা সব দিতে পারবো। আমাদের বলতেছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 1022। এখন দেখো আমাদের যখন এটা বলে তখন আমরা দেখি আর এর মান একের থেকে বড় নাকি ছোট। এখানে আর এর মান একের থেকে বড়, তাহলে যদি এরকমই হয় এবং অতএব ধারাটি হচ্ছে গুণোত্তর ধারা লিখতে হবে। অতএব ধারাটি গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। খুবই ভালো কথা, যখন ধারাটা গুণোত্তর ধারা হয়ে যায় আমাদের তো কাজ সহজ। গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি যখন আর এর মানটা একের থেকে বড়, আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, যাকে আমরা সংক্ষেপে Sn লিখি, সেটা হবে হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, সেটা হবে হচ্ছে যদি আর এর মানটা একের থেকে বড় হয় তাহলে a × r⁻n−1 ডিভাইডেড বাই r−1। তাহলে এখানে আমরা কি করব? এখানে শুধুমাত্র সব কিছুর মান বসাই n এর মানটা বের করব। দেখো Sn এর মান আমাদের দেওয়া আছে, সমষ্টি কত দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 1022। খুবই ভালো কথা। আর এখানে দেখো আমাদের a এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে 2 r⁻n। আর এর মান দেখো দেওয়া আছে, আর এর মান কত দেওয়া আছে? 2। আর তারপরে আমরা জানি এই যে আমরা কিন্তু দুইটা সূত্র জানি, আমি তোমাকে সূত্রটা আরেকবার রিভিউ করে দিই। দেখো আর এর মান যদি একের থেকে বড় হয় তখন যে সূত্র হয় সেটা হচ্ছে Sn = a⁻r⁻n−1, আর এখানে হচ্ছে r−1। যদি আর এর মানটা একের থেকে ছোট হয় তখন সূত্র হয় হচ্ছে Sn = a⁻1−r⁻n ডিভাইডেড বাই 1−r। মনে রাখবা এটা হচ্ছে সূত্র আর কি, যদি আর এর মানের উপর ডিপেন্ড করে, আর এর মান কীরকম তারপরে ডিপেন্ড করে সূত্র। আর এর মান যেহেতু এখানে একের থেকে বড় তাই সূত্র এটা এরকম হয়েছে, এবার মান বসাচ্ছি শুধু, এন এর মান তো জানি না সেজন্য এনই থাকলো, আর এখানে -1। দেখো আর এর মান দেওয়া আছে হচ্ছে 2 -1। এবার আমরা মান বসাবো, মানে ক্যালকুলেশন করবো আর কি। 1022 এখানে ছিল, আর নিচে তো এই যে 2 দিকে গুণ অবস্থায় আছে, নিচে ভাগ করে আনা যায়। আচ্ছা এখানে থাকলো তাহলে কত? 2n−1। আর দেখো 2 - 1 মানে 1, নিচে 1 লিখাও যা না লিখাও তাই, সেজন্য আর 1 লিখলাম না। এরপরের লাইন কি হবে? ভাগ করে দাও 1022/2। 1022/2 আসে হচ্ছে 511। 511 সমান 2n +1 না -1? -1। তাহলে এখানে কত হইলো বলো তো? 511 + 1 = 2n। আচ্ছা এবার দেখো, এবার কিন্তু শেষ অঙ্ক। তুমি এই যে এবার কি দেখো তো, আমাদের যদি চলক পাওয়ারে থাকে আমরা কি বলেছি? ভিত্তি ভিত্তি 1 করতে হয়। আমাদের যদি চলক পাওয়ারে থাকে আমরা বলেছি যে ভিত্তি ভিত্তি 1 করতে হয়। তো দেখো এখানে কি পাইলাম আমরা? 2n = 512। তো 512 থাকে মানে কি? আমাকে এখন ভিত্তি ভিত্তি 1 করতে হবে। এখানে ভিত্তি হিসেবে 2 আছে, এখন 512কে এমনভাবে প্রকাশ করতে হবে তার ভিত্তি হবে 2। তাহলে দেখো 2কে কতবার গুণ করলে 512 পাওয়া যায়? 2কে আসলে 9 বার গুণ করলে, 2কে 9 বার গুণ করলে মানে 2 গুণ 2 গুণ এভাবে চলতে থাকতে চলতে যদি 9 বার গুণ করো, মানে এই সংখ্যাটা যদি 9 হয় তাহলে তুমি 512 পাবা, তাহলে 2⁹ লিখতে পারবা। তাহলে এখানে n এর মান পাবা হচ্ছে 9। বুঝতে পারলা অঙ্কটা? এই অঙ্ক গতকালকেও করাইছি, না বোঝার কিছু নাই। প্র্যাকটিস, তোমরা এখন শুধুমাত্র প্র্যাকটিস করবা। দেখো প্র্যাকটিস যদি তুমি না করো আমি কি তোমাকে জোর করে করাইতে পারবো? প্র্যাকটিস তোমাকে নিজে থেকেই করতে হবে। আসো তারপরেরটাই যাই, আমরা এখন গ নম্বরটা করব। গ নম্বরটা করি।
এখন বলছে সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত। প্রথম ধারাটা তো গুণোত্তর ধারা, তাহলে তারপরে এই ধারাটার কথা বলা আছে সমান্তর ধারা। প্রথম 10টি দেখো সমান্তর ধারা মানেই কি, আমাকে এখন দেখো সমান্তর ধারার যে কোনো কিছু যদি বাইর করতে বলে আমাদের সেই ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তরের মানটা লাগে, কিন্তু সেটা তো দেওয়া নাই, তাহলে আমাদের কী করতে হবে, ধরে নিতে হবে। সেজন্য কোনো কিছু দেখার আগে আমরা লিখতে পারবো হচ্ছে গ নম্বরের সলিউশন। ধরি সমান্তর ধারাটির কি বলতো প্রথম পদ যেহেতু জানা নাই তার মানে আমরা সেটাকে ধরবো এ। আমরা কিন্তু 13.1 এই ধরনের অঙ্ক করেছি, মনে আছে কিনা জানি না, আমার মনে আছে। এবং সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করতাম, তাই ডি ধরলাম। এবার বলতেছে এই সমান্তর ধারার 10তম পদ হচ্ছে এত, আর 16তম পদ এত। আমরা কি জানি সমান্তর ধারার এনতম পদ কত, আমরা জানি সমান্তর ধারার এনতম পদ এটা সূত্র আমরা জানি হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখন আমাদের যখন বলছে যে 10তম পদ এত, অতএব আমরা লিখতে পারবো 10তম পদ, তার মানে কি n এর জায়গায় বসবে হচ্ছে 10, তাহলে a প্লাস 10 মাইনাস 1। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ মাহফুজ, হ্যাঁ বল। আমি ক্লাস নিতেছি। আচ্ছা তুই জুবাইরকে কল দে, আমি ক্লাস নিতেছি। আচ্ছা দেখো আমরা তো এটা পাইলাম n ইন্টু ডি, ডি এর মান তো জানি না, তাহলে ডি লিখে দিলাম। দেখো আমাদের শর্ত মতে 10তম পদ হচ্ছে 34, তার মানে এখানে হবে 34 সমান a প্লাস এই যে 10 মাইনাস 1 মানে 9 ডি। তার মানে একটা শর্ত হচ্ছে এটা, তার মানে এটাকে আমরা প্রথম সমীকরণ নাম দিই। আর একটা শর্ত আছে না, ওখান থেকে আমরা আর একটা সমীকরণ পাবো। দেখো আমাদের আছে 16তম পদ হচ্ছে আমাদের কত, 52, তার মানে আমরা লিখতে পারবো অতএব 16তম পদ সমান একইভাবে n এর জায়গায় শুধু বসবে হচ্ছে 16, তাহলে a প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা 16তম পদ, প্রশ্ন মতে 16তম পদ হচ্ছে 52, তাহলে 16তম পদের জায়গায় তুমি 52 লিখতে পারবা। শোনো তোমার ভাষা যেরকমই হোক তুমি দেখবা ভাষাতে কোনো সমস্যা নাই, তোমাকে স্টেপগুলো ধরতে হবে। যেমন আমি এখানে কি স্টেপগুলো হচ্ছে এরকম যে প্রথমত তুমি কি করবা, প্রথম পদ এবং সাধারণ অন্তর যেহেতু দেওয়া নাই ধরে নিতে হবে, তারপরে সমীকরণ গঠন করতে হবে, সমীকরণ গঠন করে a এবং d এর মান বের করতে হবে, সেই a আর d এর মান ব্যবহার করে প্রথম 20টি পদের সমষ্টি বের করতে হবে। এই হচ্ছে আমাদের স্টেপ। এই স্টেপগুলো ঠিক রাখলে দেখবে অঙ্ক মিলে যাবে। অঙ্ক মুখস্থ করতে গেলে অঙ্ক জীবনেও তুমি ভালো করতে পারবা না। দেখো a প্লাস n মাইনাস, দেখো 16 মাইনাস 1 মানে কত, 15 ডি। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। এখন দেখো আমাদের দুটো সমীকরণ আসলো। আমরা জানি যদি আমাদের যতগুলো চলক ততগুলো যদি সমীকরণ থাকে আমরা সমাধান করতে পারি। আমাদের প্রথম সমীকরণ পাইলাম হচ্ছে a প্লাস 9d ইজ ইকুয়াল টু 34। দ্বিতীয় সমীকরণ পাইলাম হচ্ছে a প্লাস 15d ইজ ইকুয়াল টু কত, 52। এটা আমাদের 1 নম্বর, এটা আমাদের 2 নম্বর। এখন এই দুইটা সমীকরণ সমাধান করার জন্য 3টা ওয়ে আছে, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রাবনয়ন। আমরা অপনয়ন করব কারণ ওটা করতে গেলে সহজে এ কাটাকাটি করা যায়, তাই। তো এখন আমরা কি করব বলো তো, 2 নং থেকে 1 নংকে বিয়োগ করব। কেন, কারণ 2 নং সমীকরণটা দেখা হচ্ছে বড়, কারণ বিয়োগ করলে পজিটিভ মান পাবো। 1 নং থেকে 2 নং করতে পারো, তখন মাইনাস আসবে, তখন মাইনাস দ্বারা আবার কাটাকাটি করতে হবে, এই আর কি। তাহলে 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই, এইভাবে সংক্ষেপে লিখলাম 2 মাইনাস 1 মানে কি 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণকে বিয়োগ করতেছি। তো আমাদের 2 নং সমীকরণ কি, a প্লাস 15d সমান 52, আর এখানে হচ্ছে a প্লাস 9d ইজ ইকুয়াল টু কত, 34। তাহলে এখন আমরা করব হচ্ছে বিয়োগ। আসো বিয়োগ করি। দেখো এখানে যখন বিয়োগ করব, বিয়োগ করলে হয় হচ্ছে চিহ্নের পরিবর্তন। তার মানে যদি প্লাস থাকে হবে মাইনাস, যদি প্লাস থাকে হবে মাইনাস, যদি প্লাস থাকে হবে মাইনাস। তাহলে মাইনাস এ প্লাস এ আর মাইনাস এ কাটা, আর এখানে এবার কত পড়ে থাকে সেটাই তুমি দেখবা। তাহলে এখানে থাকে হচ্ছে 15ডির মধ্যে থেকে যদি 9d বাদ দাও তাহলে এখানে থাকে হচ্ছে 6d, আর এখানে দেখো 52-এর মধ্যে থেকে 34কে বাদ দিবা, তাহলে 52 মাইনাস 34 থাকে হচ্ছে কত, 18। তাহলে এখানে থাকে হচ্ছে 18। তাহলে তুমি এবার আমাকে বলো যে তুমি ডি এর মান কত পাচ্ছ। হ্যাঁ মাহফুজ, হ্যাঁ বল।
ঘুমাচ্ছে। আচ্ছা তুই বাড়িতে আই, দাঁড়া ডাকতেছি এরা। আচ্ছা ডাকতেছি। আচ্ছা তুই অর্ডার দিয়ে আয় না। আচ্ছা আচ্ছা। এই শুভ, এই মাহফুজ দেখ তো কি বলবে, একটু কল দে ওকে, কল দে কল দে। হ্যাঁ আচ্ছা দেখো, এবার আমরা তো 6D সমান 18 পেলাম, সরি একটু বন্ধু ডাকতেছিল। আচ্ছা দেখো এখানে আমরা পেলাম হচ্ছে 6D সমান 18, তাহলে ডি এর মান কত পাবো? ডি এর মান পাবো হচ্ছে 18 ডিভাইডেড বাই 6, তার মানে হবে হচ্ছে 3। এটা আমাদের গেল হচ্ছে ডি এর মান। এখন দেখো আমাদের তার একটা জিনিস চলক আছে, সেটা হচ্ছে এর মান লাগবে। এখন এর মান তুমি একে বসাবো, 2 বসাবো, এর মান পেয়ে যাবা। তাহলে আমরা একে বসাবো, কারণ 1 নম্বর সমীকরণটা ছোট। তাহলে আমরা কি করব, বলবো ডি সমান 3 এর মান একে বসিয়ে পাই। আমরা লিখবো ডি সমান 3 এর মান একে বসিয়ে পাই, একে বসিয়ে পাই। তাহলে দেখো আমরা যদি এখানে একে বসাই, 1 নম্বর সমীকরণ ছিল a প্লাস 9d ইজ ইকুয়াল টু 34, তার মানে যেখানে d আছে সেখানে 3 বসাবো। তাহলে a প্লাস 9 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 34। তো বলো a প্লাস কত আসে, 3 নং 27, আর এখানে আসে হচ্ছে 34। তাহলে এর মান কত আসলো, এর মান আসলো হচ্ছে 34 মাইনাস 27। 34 থেকে 27 বাদ দিলে কত থাকে, 7 থাকে। তাহলে এ সমান তুমি পাইলা হচ্ছে 7। তাহলে তুমি দেখো, তুমি এর মান প্রথম পদের মান 7 পাইলা, আর তোমার সাধারণ অন্তর সেটার মান পাইলা 3। এবার কি তুমি চাইলেই কিন্তু তুমি যে যতগুলো পদের সমষ্টি যাবে সেটা কিন্তু তুমি বের করে ফেলতে পারবা। আসলে তোমার দরকারই ছিল এতটুকু। তো বলতেছে সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি। তাহলে লিখবা n সংখ্যক পদের সমষ্টির সূত্র তুমি কিন্তু জানো, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। আমাদের এখানে চাইছে কয়টা পদের সমষ্টি, চাইছে হচ্ছে 20টি পদের সমষ্টি। তাহলে আমরা এখন কি করবো বলো তো, n এর জায়গায় 20 বসাবো, আর a আর d এর মান তো আমরা বের করলামই। তাহলে লিখবো অতএব সমান্তর ধারার 20টি পদের সমষ্টি। অতএব সমান্তর ধারার 20টি পদের সমষ্টি, যাকে তুমি এস এন দ্বারা প্রকাশ করতে পারো, আর এন এর মান তো এখানে 20, তার মানে s20 সমান n/2। তার মানে n/2 তুমি এখন n এর জায়গায় 20 লিখতে পারো তুমি যদি বুঝে যাও। তাহলে ইন্টু 2a, এর মান দেখো তুমি বের করছো, এর মান বের করছো 7, আর ডি এর মান বের করছো হচ্ছে 3। তাহলে এর মান তুমি 7 বসায় দাও, প্লাস n-1, এন এর মান হচ্ছে 20 মাইনাস 1 ইন্টু ডি এর মান তুমি বের করছো 3। বুঝছো না? সহজ কিন্তু। আচ্ছা তারপরে দেখো এবার কি, এবার আমরা কাটাকাটি করে দিলে এখানে হবে হচ্ছে 10, এটা দ্বারা এটাকে কাটলে এখানে হবে 10, তার মানে হলো 10 ইন্টু 14, 7 দোকানে 14 প্লাস দেখো 19 ইন্টু 3। আসো করে দিই কত আসে দেখি। তাহলে 19 ইন্টু 3 করলে কত আসে, 19 ইন্টু 3 আসে হচ্ছে 57, 57 সাথে যোগ দিবা 14 আসে হচ্ছে 71, আর 71-এর সাথে 10 গুণ করলে এটা 710 হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওই ধারার প্রথম 20টি পদের সমষ্টি। এই ধরনের অঙ্ক কিন্তু সমান্তর ধারার অঙ্কের মধ্যে করেছিলাম, ঠিক আছে? মনে আছে কিনা জানি না, তবে এই ধরনের অঙ্ক করেছিলাম। না তোমার খাতে যায় না। আচ্ছা এটা বুঝছো তুমি এই সেটটা? বুঝছি। আচ্ছা চলো তারপরে সেটটা করি। আসো এই সেটটা আমরা করি, এই সেটটাও দেখবে সহজ। দেখো একটি গুণোত্তর ধারার প্রথম পদ দিয়েছে এবং সপ্তম পদ দিয়েছে, সপ্তম পদ দিয়েছে। তারপরে আমাদের কি বলতেছে, বলতেছে কোনো সমান্তর ধারার প্রথম 5টি পদের সমষ্টি এত, প্রথম 10টি পদের সমষ্টি এত। শেষ আমাদের দেখো এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে, প্রথমটা থেকে হয়তো খ নম্বর করতে বলবে, দ্বিতীয়টা থেকে হয়তো গ নম্বর করতে বলবে, আর ক নম্বরটার কোনো উদ্দীপক নেই। তো আসো ক নম্বরটা করি। ক নম্বর বলতেছে এই ধারাটি সাধারণ অন্তর বের করে। এই ধরনের ধারা কিন্তু আমরা অলরেডি দেখেছি। লিখবে এখানে ধারাটি, ধারাটি কত log 3, আমরা log 2 দিয়ে দেখেছিলাম, আর এখানে log 3 দিতে, তাতে কি সমস্যা, কথা তো একই। তাহলে আমরা লিখবো হচ্ছে log 9 যোগ log 27। এখানে এই লগের ভিত্তি নাই, তার মানে এই লগের ভিত্তি কিন্তু 10। এগুলো আমরা কোথায় শিখবো, ওই চতুর্থ অধ্যায়ে শিখবো। তারপরে কত log 81। এভাবে ধারাটি চলছে।
তাহলে কি এই ধারাটা আসলে আমাদের বোধগম্যের মধ্যে নাই, এটাকে বোধগম্যের মধ্যে আনতে হবে। কিভাবে আনতে হয়, যে ওই যে আমি তোমাকে শিখাইছি লগ 3 লিখবা, তারপরে লগ 9কে তুমি লিখতে পারবা 3 স্কোয়ার, তারপরে 27কে লিখতে পারবা হচ্ছে 3 কিউব, তাহলে তারপরেরটাকে লিখতে পারবা কত, তুমি করে দেখো 3কে 4 বার গুণ করলে 81 পাওয়া যায়, এভাবে চলবে। আর মাথার উপর কিছু থাকলে সেটা পাশে চলে আসে, যেমন এখানে 3-এর মাথার উপর কিছু নেই মানে 1 আছে, তার মানে এটাকে তুমি লিখতে পারবা 1 log 3। তুমি এই যে পাশে মাথার উপর 2 আছে, 2টাকে পাশে এনে দিবা, তাহলে log 3, 2 log 3। 3টাকে পাশে এনে দিলে তাহলে 3 log 3। তারপরে 4কে পাশে এনে দিলে কত আসে, তাহলে 4 4 log log 3। আচ্ছা, ধারাটা এবার আমাদের বোধগম্যের মধ্যে চলে এসেছে। তাহলে দেখো এখন তুমি কি করবা, যে কোনো আমাদের যেহেতু বলতেছে ধারাটির সাধারণ অন্তর কত, তার মানে ধারাটি হচ্ছে সমান্তর ধারা, তুমি লিখবা অতএব সাধারণ অন্তর। তুমি এখানে না বুঝলে মানে বুঝবা তো, কেন বুঝবা না, তুমি লিখবা অতএব ধারাটি সাধারণ অন্তর, অতএব সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর যাকে তুমি প্রকাশ করো ডি দ্বারা, যেটা সমান কি যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ। যে কোনো পদ তুমি কত নেবা, মনে করো আমরা দ্বিতীয় পদ নিলাম, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 2 log 3, আর প্রথম পদ হচ্ছে শুধু log 3। তুমি বলো দুইটা log 3 থেকে একটা log 3 যদি বাদ দাও তাহলে কত থাকে, শুধু একটা log 3 পড়ে থাকে। মানে এই log 3কে একটা জিনিস মনে করো, অথবা তোমার যদি এইভাবে কষ্ট হয় তাহলে তুমি কাজ করো কি log 3 কমন নাও। log 3 যখন তুমি কমন নিবা থাকবে হচ্ছে 2 - 1, তাহলে কত 2 - 1 মানে 1, তার মানে কি শুধু log 3। এভাবেও করতে পারো তোমার যেভাবে ইচ্ছা। বুঝতে পেরেছো? এটা ছিল ক নম্বর, বলো বুঝেছো? বুঝছি। আচ্ছা চলো আমরা এবার খ নম্বরটা করি। খ নম্বরটা করতে গেলে আগে আমরা এটাকে কপি করি, পরের পেজে যাই, পেস্ট করি। বলো গুণোত্তর ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত। তার মানে কি আমাদের যখন এই ধরনের প্রশ্ন করে আমাদের ওই গুণোত্তর ধারার প্রথম পদ জানা লাগবে, আর ওই গুণোত্তর ধারার সাধারণ অন্তর জানা লাগবে, অনুপাত জানা লাগবে। এই দুটা জানতে পারলে ওই গুণোত্তর ধারা সব কিছু বের করা যায়। তো আসলে চেষ্টা করি, আমাদের এখানে বলতেছে গুণোত্তর ধারাটির প্রথম পদ এত, তার মানে কি লিখবা খ নম্বর। এখানে গুণোত্তর ধারাটির প্রথম পদ, প্রথম পদকে আমরা ধরতাম এ, আর সেই এর মান দেওয়া আছে হচ্ছে হাফ। খুবই ভালো কথা, তাহলে আমাদের একটা চলক কমে গেল আর কি। আমাদের এর মান লাগতো আর আর এর মান লাগতো, আমরা তো এর মান পেয়ে গেলাম, আমাদের শুধু আর এর মান লাগবে। তাহলে আমরা কি করব, মনে করব শুধুমাত্র একটা চলক থাকবে, এটা আরও সহজ আর কি। মনে করি সাধারণ অন্তর, সাধারণ অন্তর সেটাকে আমরা ধরি হচ্ছে আর, এটা মনে করলাম আর কি, বুঝছো? আচ্ছা তারপরে আমাদের কাজ হচ্ছে ওই ধারাটির 7তম পদ, আমরা কি জানি গুণোত্তর ধারার n তম পদ। গুণোত্তর ধারার n তম পদ সমান তুমি কি জানো বলো তো, তুমি জানো হচ্ছে a r⁻n-1, আর এখানে বলতেছে 7তম পদ, তাহলে 7তম পদ। তাহলে তুমি কি করবা, n এর জায়গায় বসাবা 7, এর মান তুমি জানো সেটা হচ্ছে যে হাফ, আর এর মান তুমি জানো না, বের করবা, n এর মান বসাবা 7 - 1। আর দেখো 7তম পদ তোমার কত দেওয়া আছে, 1/, কত 128, এখানে 1/2, এখানে r⁻7-1, 7 - 1 মানে হচ্ছে 6, বুঝছো? তাহলে দেখো এবার আর এর মানটা আমি এই সমীকরণ থেকে পেয়ে যাবো। কেন পাবো, কারণ এই সমীকরণের চলক একটাই। যদি চলক একটা থাকে তো সমাধান করতে কি তোমার দুটো সমীকরণ লাগবে, লাগবে না। চলক একটা থাকলে সমাধান করতে একটাই সমীকরণ লাগে। তা সেটাকে সমাধান করি, তো দেখো এটাকে কিভাবে সমাধান করব। এই দুই দিকে ভাগ অবস্থায় আছে, দিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে হবে হচ্ছে 2/128, আর এখানে হলো r⁻, কত 6। আচ্ছা, তার মানে এটাকে তুমি যখন কাটবা, দুই দ্বারা কাটো, ভাগ করো, মানে কাটাকাটি করো, তাহলে 128কে যদি দুই দ্বারা কাটা যায় তাহলে আসে হচ্ছে 64, তাহলে এটা হবে 1/64, আর এখানে হবে r⁻6, ঠিক আছে? আচ্ছা এবার তুমি দেখো, তুমি যদি এটা করো, এখন আমি কি বলছি, যদি এরকম হয় তাহলে আমাদের কি করতে হয়। এখন আমাদের দেখো, আমাদের কিন্তু এই যে আরটা ভিত্তিতে আছে, চলকে নাই, তাহলে আমাদের কষ্ট কমে গেল। তুমি দুইকে যদি 6 বার গুণ করো। আচ্ছা দেখো এবার এটাকে তো আমাদের সমাধান করতে হবে, তাই না? আসো সমাধান করি, কীভাবে করতে পারি আমি তোমাকে দেখাই। ধরো 2⁻6 যদি দিই তাহলে 64 আসে, তার মানে কি এখানে আমি লিখতে পারবো হচ্ছে
আমি ঠিক করেছি কি? আমি তো ঠিকই করেছি। ধারাটির প্রথম পদ হচ্ছে হাফ, তার মানে এখানে হাফ, আর এখানে হচ্ছে 7তম পদ হচ্ছে এত। তাহলে r⁴ এখানে থাকলো, আর 2 উপরে উঠে গেল। তাহলে এখানে আমরা দেখো 64কে লিখতে পারবো 2⁶, আর এখানে r⁶ আছে। বুঝলা? আচ্ছা, যদি বুঝোই তাহলে এবার 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 তুমি চাইলে কি করতে পারবা বলো তো? উল্টাই দিতে পারবা, কিন্তু হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা দেখো, এবার এবার তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারতেছো। তুমি কিভাবে লিখতে পারতেছো? এই যে তুমি একটা সূত্র জানো যে a⁻n = 1/a⁴n। তাহলে 1/2⁴n থাকলে তো এরকম লিখতে পারো। তার মানে কি? তার মানে হচ্ছে 1/2⁶ থাকলে তুমি এটাকে 2⁻6 লিখতে পারো। বুঝেছো? বুঝেছো কি? বুঝেছো? আচ্ছা, তাছাড়াও আরও আরেকভাবে সমাধান করা যায়। r⁶ আছে, আর এদিকে আছে 1/2⁶। তাহলে এটাকে তুমি এই যে এইভাবে এবার লিখতে পারবা। আমি তোমাকে দেখাই, ওটাতে ওই ঝামেলায় যাওয়ারই দরকার নেই। তাছাড়াও করা যায়, মানে সমীকরণ সমাধান করাটা তোমার স্বাধীনতা। তাহলে আর আমি তোমাকে গতদিন দেখাইছি, গত ক্লাসে যারা ছিলা তারা এই জিনিসটা বুঝবা। যদি এরকম থাকে তাহলে এখানে 6 লেখা যায়, আর এখানে 1/2⁶ লেখা যায়। এখন এটাকে আবার এইভাবে লেখা যায়, এই যে এখানে এখানে ঘনমূলে 6 ছিল, মানে এখানে মূলের জায়গায় 6 ছিল। এখন তুমি এটাকে এইভাবে লিখতে পারবা 2⁶, আর এখানে 1/6। ঠিক আছে? এবার তুমি কি করতে পারবা? এটা সবার পরে দিয়ে দিতে পারবা। কেমন? যদি আর এর 1 এর পরে 1/6, আর 2 এর পরে কি 6/6, মানে দুই জায়গায় 1/6 গুণ করে দিলাম আর কি। তাহলে আর এর মান কত আসলো দেখো তো? 1কে তুমি যাই করো একই থাকবে, আর এই যে 6 আর 6 কাটা, তাহলে এখানে শুধু 2 থাকে। তুমি বলো তো এই ক্যালকুলেশনটা বুঝেছো কিনা? না বুঝলে আমাকে সহজ করে করে দিতে হবে। বলো তো, বুঝেছো না কঠিন লাগলো? স্যার আরেকবার থেকে হ্যাঁ, বলবেন? আমি বুঝছি যে এটা আমি কঠিন করে করে ফেলাইছি, তোমাকে সহজ করে আমাকে বুঝাই দিতে হবে। হুম, তো দেখো আমরা এখানে শেষ পর্যন্ত কি করলাম? ওই যে যে 2 ছিল কাটাকাটি করে দিলাম। r⁶ এখানে পাইলাম হচ্ছে 64। তো 64কে কি লেখা যায়? 2 এর পরে 6 বার পাওয়ার করে লেখা যায়। ঠিক আছে? এখন আমরা কি করব জানো? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি তোমাকে আরও সহজ করে দেখাই, এত কঠিনের মধ্যে না যাই। তো কঠিনের মধ্যে গেলে সমস্যা, যে বুঝবো না। তাহলে এখানে আমরা পাইলাম কি জানো? r⁶। দেখো r⁶ এই যে আমরা এই সূত্র অনুযায়ী তাহলে কি লিখতে পারবো? 2⁻6। ঠিক আছে? 2⁻6। দেখো এখন দেখো, আমরা যখন এই লিখতাম এই যে a² সমান যদি 3² হতো, তাহলে কি করতাম? স্কয়ার বাদ দিয়ে a সমান 3 লিখতাম। এখন যদি আমাদের a কিউব সমান 3⁻³ হতো, তাহলে এই 3 বাদ দিয়ে আমরা লিখতে পারতাম a সমান 3⁻1। তাহলে এখানে ওইরকম লিখতে পারবো, এই 6 আর 6 বাদ, তাহলে r = 2 - 1। আর 1 মানে কি? আবার এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো r = 1/2। বুঝেছো এবার? হ্যাঁ আচ্ছা, ওই একই কথা, তখন একটু কঠিনভাবে করা হয়ে গেছিলো। আচ্ছা, আমাদের আর এর মান বের করা শেষ, আমাদের এ এর মান বের করা শেষ। এখন আমাদের কাছে যা হবে আমরা সব পারবো। তুমি বলো এখানে আর এর মানটা একের থেকে বড় নাকি ছোট? আর এর মানটা কি একের থেকে বড় নাকি ছোট? ছোট। আর এর মান যদি একের থেকে বড় হয় তাহলে ওই গুণোত্তর ধারার সমষ্টি কি হবে? অতএব সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, সেটা সমান তুমি লিখতে পারবা হচ্ছে এই যে এই রকম। তুমি সেটাকে SN দ্বারা প্রকাশ করো। এখানে লিখবা হচ্ছে a⁴1 - r⁴n / 1 - r। তাহলে এখন আমাদের চাইছে হচ্ছে 7টি পদের সমষ্টি। তার মানে n এর মান এখন 7 বসাবো। SN = হবে হচ্ছে, এর মান আমার বের করা আছে, এর মান তোমার বের করা আছে হচ্ছে হাফ মাইনাস ইন্টু 1 মাইনাস আর এর মান আমরা বের করলাম হচ্ছে হাফ। হাফের পরে পাওয়ার আছে কত? পাওয়ার আছে হচ্ছে 7। আচ্ছা, আর এখানে একটা তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, কারণ ফার্স্ট ব্র্যাকেট তো মাঝে পড়ে গেল। তাহলে 1 মাইনাস আবার হাফ। এটা ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করে তুমি কি করবা? ওই প্রথম 7টি পদের সমষ্টি অর্থাৎ S7 এর মানটা বের করবা। এটা তোমার হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে? এই হোমওয়ার্ক তুমি পারবা আশা করি। এই ধরনের ম্যাথ তো করাইছি এর আগে, পারবা। তা আসো আমরা গ নম্বর অঙ্কটা করি। দেখবা এই একই ম্যাথ, আমি অধ্যায়ে যাই ম্যাথ করাইছি সব জায়গায় এই সেম ম্যাথ। মানে ব্যাপারটা এরকম যে তোমাকে যদি আমি নাও করাই দিই, তুমি যদি একটুখানি গাইডটা খোলো আর কি, তুমি দেখবা তুমি সব পারো।
তারপরে বলতেছে কোনো সমান্তর ধারার প্রথম 5টি পদের সমষ্টি এবং প্রথম 10টি পদের সমষ্টি হতো, তাহলে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি হতো। একই কথা, আমাদের যদি সমান্তর ধারা বলে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, সেই সমান্তর ধারার প্রথম পদ লাগবে এবং সাধারণ অন্তর লাগবে। এই দুটি থাকলে আমরা সব কিছু বের করতে পারবো। তাহলে আমাদের এই যে উপরের দুটো শর্ত দেওয়া আছে, ওই দুটো শর্ত কেন দেওয়া আছে, যাতে আমরা সমান্তর ধারার এ আর ডি এর মানটা বের করে ফেলতে পারি, অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অন্তরের মানটা বের করে ফেলতে পারি। আমাদের যখন প্রথম পদ এবং সাধারণ অন্তরের মান বের হয়ে যাবে, আমাদের কাছে কি চাইছে, 20টি পদের সমষ্টি চাইছে। তাহলে এন আর ডি, এ এর মান হচ্ছে ওখান থেকে পাবো, ডি এর মানও ওখান থেকে পাবো, আর এই যে এন এর মান এখানে 20 দেওয়া আছে, না সরি আমাদের তো এখানে 20তম পদ চাইছে। তার মানে কি, ওই 20তম পদের সমষ্টি নির্ণয় সূত্র মানে এনতম পদের সমষ্টি নির্ণয় সূত্রে বসাই দিবা এন আর ডি এর মান, তাহলেই তো হয়ে গেল। আমি তোমাকে দেখাই, প্রসেসটা দেখাই। দেখো আমরা এখন কী করবো, সলিউশন করব। আমরা ক নম্বর সলিউশন করব, আমরা গ নম্বর সলিউশন করব। আমাদের সমান্তর ধারার পদ ধরে নিতে হবে না, তাহলে মনে করবা কি মনে করবা, সমান্তর ধারার প্রথম পদ মনে করি, সমান্তর ধারার প্রথম পদ, সেটাকে আমরা এ ধরে নিলাম এবং কিসের মান, সাধারণ অন্তর এটা সমান আমরা ডি ধরলাম। এখন দেখো আমাদের এখানে আমাদের বলছে যে প্রথম 5টি পদের সমষ্টি, তাহলে আমরা দেখে নিই এন সংখ্যক পদের সমষ্টি কি, এন সংখ্যক পদের সমষ্টি, সেটা সমান আমরা জানি এস এন ইজ ইকুয়াল টু কত বলো তো, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন আমাদের দুটো শর্ত আছে, দুইটা শর্ত থেকে দুটো সমীকরণ পাবা। কি কি সমীকরণ পাবা একবারে লিখি। দেখো প্রথম 5টি পদের সমষ্টি, তার মানে n এর মান বসাবা 5, তাহলে 5/2 ইন্টু 2a প্লাস 5 - 1 মানে 5 - 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু, এখানে তুমি পাবা হচ্ছে 5টি পদের সমষ্টি 35 দাও, তাহলে এখানে 35 পাবা। তাহলে এখানে দেখো এ আর ডি ছাড়া কোনো চলক নাই, এটাকে একটু সিম্পলিফাই করবা, মানে যে ভাগটাগ যায় যা গুণটুন যাই করে দিয়ে শুধু এ আর ডিকে রেখে দেবা, তাহলে এটা হবে আমাদের একটা সমীকরণ। তারপরে আমাদের আরেকটা সমীকরণ হচ্ছে 10টি পদের সমষ্টি, তার মানে কত, n/2 মানে 10/2 ইন্টু 2a প্লাস 10 - 1 ইন্টু ডি, এটা সমান আমাদের দেওয়া আছে হচ্ছে 120। এখানেও তুমি এ আর ডি রিলেটেড একটা সম্পর্ক পাবা। তাহলে তোমার তারপরের কাজ কি হবে, এখানে 1 ও 2 নংকে সলভ করবা, মানে সমাধান করবা। সমাধান করে তুমি কি করবা, এ আর ডি এর মান বের করে ফেলবা। আর এ আর ডি এর মান বের করে ফেলা মানে সব কিছু জানো। কেন, কারণ তোমাকে বলছে সমান্তর ধারাটির 20তম পদ নির্ণয় করো। তুমি সমান্তর ধারার এনতম পদ কি জানো, এনতম পদ জানো হচ্ছে এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে তুমি এখানে কি করবা, তুমি এখানে এ এর মান তো বের করলা, ডি এর মানও বের করলা, বসাই দিবা। এন এর মান তোমার দেওয়া আছে হচ্ছে 20, তাহলে বসাই দিলে তুমি এই কত পাবা, 20তম পদ পেয়ে যাবা, 20তম পদ। তাহলে এখান থেকে 20তম পদ তুমি পেয়ে গেলা। এটাও তোমার এইচডাব্লিউ থাকলো। আমি এই ধরনের ম্যাথ করাইছি তো, করাইনি বলো তো, করাইছি কি করাইনি, করাইছি একটু বলো তো। হ্যাঁ হ্যাঁ করাইছি। যারা রেগুলার ক্লাস করবে না, করে না, তারা আসলে এসেও লাভ নাই, একটু পরে ভাববে কি করাচ্ছে। রেগুলারিটি থাকতে হবে, রেগুলার না থাকলে সমস্যা। থ্যাংক ইউ, তোমরা রেগুলার থাকো, দেখো তোমরা বুঝতেছো আর কি, মানে আমি কি পড়াচ্ছি বা কি বলতে চেষ্টা করছি সেটা তুমি বুঝতেছো, এটাই আর কি দরকার। তা আসো দেখো, আমরা গ নম্বর শেষ করে ফেললাম, নতুন একটা সেট। এই সেটে দেখো তো এই ধরনের ম্যাথ করাইছি কি করাইনি, এই অনুশীলনীতে ছিল এই ধরনের ম্যাথ, তুমি একটু মনে করো। এই যে এরকম একটা ধারা ছিল অনুশীলনীতে, XYZ রিলেটেড ছিল, কিন্তু ছিল না? হ্যাঁ। 1 মিনিট দাঁড়াও। আচ্ছা দেখো, আজকে অনেক গরম। দেখো এটা এটা সমাধান করতে তুমি পারবা নাকি আমি করে দেবো, আমাকে একটু বলো। শুভ নাই, শুভ বাথরুমে। আচ্ছা দেখো, এবার আমরা যদি এটা সমাধান করি কিভাবে করতে পারি আসো দেখি। এখন বলতেছে একটি সমান্তর ধারার 15তম পদ হচ্ছে 89 এবং 21তম পদ হচ্ছে 125, অপর একটি গুণোত্তর ধারা হচ্ছে এটা। দেখো ক নাম্বার বলতেছে ধারাটির ততম পদ নির্ণয় করো, তার মানে ক নাম্বার করতে তোমার কিন্তু উদ্দীপক দরকার নেই, তাহলে তুমি ক নাম্বার করে ফেলবা। এখানে লিখবে এখানে ধারাটি, ধারাটি কত 7
প্লাস 11 যোগ 15 এভাবে চলতেছে। এখন ধারাটি সমান্তর নাকি গুণোত্তর তোমাকে চেক দিতে হবে। কীভাবে চেক দিবা? দেখো 7 থেকে 11 কত বাড়তেছে? 4। 4 থেকে 15 কত বাড়তেছে? 4। তার মানে এটা সমান্তর ধারা। তাহলে তুমি কি করবা? ধারাটির প্রথম পদ, ধারা পাইলেই তুমি প্রথম পদ আর সাধারণ অন্তর যদি সমান্তর হয়, আর গুণোত্তর হলেই প্রথম পদ আর সাধারণ অনুপাত। প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করলে এ সমান 7 এবং সাধারণ অন্তর ডি সমান কত হবে? যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ, এবং এটা সমান এখানে আছে হচ্ছে, দেখো বিয়োগ করো, তাহলে হলো 4। তাহলে আমাদের বলতে ধারাটির 210তম পদ নির্ণয় করো। আমরা কি জানি? সমান্তর ধারার n-তম পদ কি জানি? আমরা জানি n-তম পদ, সমান্তর ধারার n-তম পদ কত? সেটা হচ্ছে যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে চাইছে 210তম পদ, অতএব তুমি এখানে লিখবা হচ্ছে 210তম পদ। এর মান কত? এর মান তোমরা বের করলাম 7, প্লাস এন এর মান কত? এন এর মান তোমরা বের করি নাই, আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে যে 210 মাইনাস 1, আর ডি এর মান আমরা বের করলাম 4। ক্যালকুলেশন করো, যা আসবে তাই। 7 প্লাস 219, 209 ইন্টু 4, 843। বুঝেছো? দরজাটা একটু আটকে যেত। আচ্ছা, বুঝেছো? ঠিক আছে, আসো আমরা খ নাম্বারটা করি। খ নম্বর অঙ্কে কি বলতেছে? উদ্দীপকে সমান্তর ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। একই কথা, দেখো প্রত্যেকটা অঙ্ক একই রকম ভাবে আসতেছে। এই যে সমান্তর ধারার 15তম পদ দেওয়া আছে, 21তম পদ দেওয়া আছে, সেখান থেকে তুমি কি করবা? তোমাকে দুইটা শর্ত গ্রহণ করতে হবে। দুইটা শর্ত থেকে এ এর মান আর ডি এর মান পাবা, সেই এ এর মান আর ডি এর মান ব্যবহার করে প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। একই কথা প্রত্যেকটা অঙ্কে, তো কঠিন হওয়ার কথা না। তুমি কি করবা? ধরবা, প্রথমে ধরলা, আমি তোমাকে প্রসেস বলে দিই, সব কিছু আমি করে দিলে তুমি কি করবা? ধরবা যে প্রথম পদ এ আর আমাদের সাধারণ যেই অন্তর সেটা হচ্ছে ডি। তাহলে এখান থেকে তুমি দুইটা শর্ত পাবা। তুমি কিন্তু এগুলো কথাই পুরোপুরি লিখবা, যে ধরি সমান্তর ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, পুরোপুরি লিখবা। তারপরে কি লিখবা? সমান্তর ধারাটির 15তম পদ। তুমি কি জানো? আমরা জানি n-তম পদ। n-তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমাদের এখানে 15তম পদের কথা বলতেছে, তার মানে কত? n এর মান বসবে 15, তার মানে a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। এটা সমান কত হবে? এই যে 15তম পদ দেওয়া আছে হচ্ছে 89, তাহলে এটা সমান 89 হবে। আর একটা শর্ত কীরকম পাবা? a প্লাস কত বলছে? 21তম পদ, তার মানে এখানে বসবে 21 মাইনাস 1 ইন্টু ডি। এটা সমান কত বসবে? 125 বসবে। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে এই দুইটা সমীকরণ সমাধান করা, সমাধান করে a আর d এর মানটা এখান থেকে বের করা। তুমি যখন a আর d এর মান এখান থেকে বের করে ফেললা, তাহলে তোমার হাতে a আর d এর মান চলে আসলো। তারপর তুমি কি জানো? দেখো তো, ওই সমান্তর ধারার প্রথম 25টি পদের সমষ্টি। তুমি কি জানো? সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি তুমি এটা জানো, যেটাকে তুমি Sn দ্বারা প্রকাশ করো। তাহলে Sn সমান তুমি লিখতে পারবা n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন এই সমীকরণে মান বসাই দিবা। এ আর ডি এর মান তো তুমি বের করছো, আর এখানে n এর মান 25 দেওয়া আছে। তাহলে তুমি এখানে সিম্পলি n এর মান বসাবা হচ্ছে 25, আর a এর মান আর d এর মান তো এই দুইটা সমীকরণ সমাধান করে বের করলা, বসাই দিলে তুমি এখান থেকে Sn এর মান পেয়ে যাবা। এভাবে করতে পারবা? বলো তো। হ্যাঁ। আচ্ছা, তাহলে আর করে দিলাম না, আসো আমরা গ নম্বরটা দেখি। সব অঙ্ক করতে গেলে কাভার হয় 1 ঘন্টায়। আমাকে তো প্রসেস বলে দিলে তুমি করতে পারছো, তুমি বড় হয়ে গেছো না এখন, তোমাকে অধ্যায় আমি সব অঙ্ক করাই দিয়েছি, তাই আমার টেনশন নাই আর কি। এমন না যে আমি তোমাকে করাই নেই, করতে দিতেছি, করতে দিতেছি। এখন তো করাটা তোমার কর্তব্য। দেখো এখানে আবার একটি গুণোত্তর ধারা দেওয়া আছে, গুণোত্তর ধারা এর এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে। এখন দেখো ধারাটি কত দেওয়া আছে এখানে, এটা করে দিয়ে আসো। এখানে এটা এই ধরনের অঙ্ক কিন্তু করাইছি। ধারাটি মাইনাস হাফ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2
প্লাস ডট 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 এভাবে চলতেছে। এখন আমাদের বলতেছে এক্স ওয়াই জেড এর মান বের করো। তো দেখো আমরা যদি কোনো একটা গুণোত্তর ধারার এ আর আর এর মান জানি, অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অন্তরের মান জানি, সাধারণ অনুপাতের মান জানি, প্রথম পদ এবং সাধারণ অনুপাতের মান জানি, আমাদের আর কিচ্ছু জানার প্রয়োজন হয় না। তাহলে এখান থেকেও আমাদের উদ্দেশ্য একটাই, প্রথম পদ এবং সাধারণ অনুপাতের মান বের করা। তাহলে লিখবে এখানে ধারাটির প্রথম পদ, এখানে প্রথম পদ, প্রথম পদকে দেখো কত দেওয়া আছে, -½ দেওয়া আছে। তাহলে এই ইজিক্যাল টু লিখতে পারবা -½ তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আর এর মানটা বের করা। তো আসো আমাদের দেখো তো আমরা যদি একটু নাম্বারিং করি, এটা আমাদের কততম পদ, এটা আমাদের প্রথম, একটু অন্য কালার দিয়ে নাম্বারিং করি চোখে ধরবে। এটা আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এটা কত, পঞ্চম পদ। পঞ্চম পদ কত দেখো তো, কত, এই পঞ্চম পদ কত বলো, ধারাটির পঞ্চম পদ কত এখানে দেখতে পাচ্ছ, কত, -2, ধারাটির পঞ্চম পদ, হ্যাঁ -2। তাহলে লিখবা আমরা জানি, কি জানো, আমরা জানি এই গুণোত্তর ধারার এনতম পদ কত। আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ সেটা হচ্ছে যে আমাদের এ আর টু দি পাওয়ার n-1, আর এখানে গুণোত্তর ধারার পঞ্চম পদ হচ্ছে -2, অতএব আমরা লিখতে পারবো পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার 5-1, আর এখানে পঞ্চম পদ দেওয়া আছে হচ্ছে -2। তাহলে এখানে এ আর টু দি পাওয়ার 4, আচ্ছা এ এর মান কিন্তু জানো সেটা হচ্ছে -½ তাহলে এখানে আছে -2 আর এ এর মান হচ্ছে -½ এই যে এখানে দেওয়া আছে আর টু দি পাওয়ার 4। তারপরে দেখো এবার মাইনাস মাইনাস কিন্তু কাটাকাটি চলে যায়, মাইনাস মাইনাস যখন চলে যাবে কাটাকাটি, তাহলে এখানে কি পড়ে থাকে দেখো, এখানে পড়ে থাকে হচ্ছে 2, আর এই যে নিচে দুই ভাগ অবস্থায় আছে, এদিকে আসলে হবে গুণ, আর এখানে হবে হচ্ছে কত, এখানে হবে আর টু দি পাওয়ার 4। তাহলে এখানে হইলো কত বলো তো, এখানে হলো আর টু দি পাওয়ার 4 = 4। এবার তুমি এটাকে কি করতে পারো, তুমি এটাকে যেটা করতে পারো সেটা হচ্ছে যে আমাকে দেখো তো এবার আমাদের এই যে এই 4টা রুট আছে ওইদিকে পাঠিয়ে দিতে হবে, তাহলেই তো কাজ শেষ, তাই না? বলো তো এত দূর পর্যন্ত বুঝতে পেরেছো? এত দূর পর্যন্ত বুঝেছো কিনা একটু বলো। আর টু দি পাওয়ার 4 = 4 পেয়েছি, এত দূর পর্যন্ত বুঝেছো? আচ্ছা এখন এখন তুমি একটা কাজ করতে পারো, এই যে 4 এখানে পাওয়ারে আছে, ওদিকে গেলে তুমি কি করতে পারো, এই যে রুট এখানে 4 লিখতে পারো, মানে এরকম লিখতে পারো আর = 4 এরকম লিখতে পারো। এরকম লিখে তোমার যদি ক্যালকুলেশন করতে কষ্ট মনে হয় তাহলে তুমি এভাবে ভেঙে নাও। যেমন মনে করো 4কে ভেঙে তুমি 2 × 2 লিখতে পারবা, আবার একটা 2কে ভেঙে তুমি √2 লিখতে পারবা, ইন্টু একটা 2কে ভেঙে 2টা √2, তাহলে এখানে ভেঙে 2টা √2 লিখতে পারবা। তার মানে কি, এটা তুমি লিখতে পারবা √2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে আছে কত, আর টু দি পাওয়ার 4, আর এখানে তুমি এটাকে ভেঙে √2 টু দি পাওয়ার 4 লিখলা। তাহলে আর এর মান কত আসলো বলো তো, √2 আসলো। বুঝেছো? এই যে 4 আর 4 বাদ, পাওয়ার পাওয়ার 1 হলে ভিত্তি ভিত্তি সমান, ভিত্তি ভিত্তি 1 হলে পাওয়ার পাওয়ার সমান, একই কথা। আচ্ছা এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমাদের আর এর মানও পেয়ে গেছি, ই এর মানও পেয়ে গেছি, এখন আমাকে যা চাবে সব আমি পারবো। আমাদের দেখো এখানে আমাদের বলতেছে এই যে এক্স হচ্ছে ধারাটির দ্বিতীয় পদ, ধারাটির দ্বিতীয় পদ, ধারাটির দ্বিতীয় পদ এটা হবে হচ্ছে আমাদের x = কত, ওই যে আমরা দ্বিতীয় পদ কত জানি, a আর টু দি পাওয়ার n-1 মানে 2 - 1। তা a এর মানও জানো আর এর মানও জানো, মান বসাবা, বসায় তুমি কি করবা, x এর মান বের করবা। বসাও, এখানে দেখো আছে হচ্ছে -½ ইন্টু এখানে আর এর মান কত, আর এর মান হচ্ছে √2, তারপরে আছে কত পাওয়ার 2 - 1 মানে 1, তাহলে এটা হইল হচ্ছে √2 - 2, এখানে একটা সামনে মাইনাস আছে, তাহলে x এর মান হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে তুমি চাইলে একইভাবে y এর মানটা বের করবা, কিভাবে বের করবা, a আর টু দি পাওয়ার 3 - 1, কারণ y হচ্ছে 3 নম্বর পদ। z এর মান বের করবা কিভাবে, a আর টু দি পাওয়ার 4 - 1, a এর মান আর এর মান বসাবা, বসায় ক্যালকুলেশন করবা, তোমার HW থাকলো এতটুকু। বুঝেছো? পারবা? পারবা নাকি বলো তো? পারবো। ঠিক আছে, পারবা না কেন?
এটা এগুলো দেখছো সবগুলো কিন্তু আমাদের বোর্ড কোশ্চেন, আর 19 সালের বোর্ড হচ্ছে স্ট্যান্ডার্ড বলতে পারো যে এটা এখানে সব ধরনের প্রশ্নের মিক্স আপ আছে, তুমি পারবা। এখানে দেখো সেম ধরনের প্রশ্নই আর কি, আমি তোমাকে এটা বলে দিই। দেখো কোনো গুণোত্তর ধারার চতুর্থ পদ দিয়েছে আর সপ্তম পদ দিয়েছে, তাহলে মানে কি এখান থেকে তুমি এ আর আর রিলেটেড একটা শর্ত পাবা, এখান থেকেও এ আর আর রিলেটেড একটা শর্ত পাবা। দুইটা সমাধান করে আমাকে কী করতে হবে, এ আর আর এর মান বের করতে হবে। তারপরে কি এদের খ নম্বর আমাকে বলতেছে ধারাটি নির্ণয় করো, তার মানে কি এ আর আর এর মান জেনে গেলে আমরা ওই ধারার প্রথম 3টা পদ একটা একটা করে বের করতে পারবো। প্রথম পদ বের করতে হয়ে গেল, দ্বিতীয় পদও বের করতে পারবো, তৃতীয় পদও বের করতে পারবো ওই যে এনতম পদের সূত্র দিয়ে। তারপরে ধারাটি নির্ণয় করে ফেলবো, আচ্ছা গেল। আর গ নম্বর কি ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি এত, তাহলে প্রথম 6টি পদ তুমি করবা, তুমি দেখবা যোগ ভয় নাই, এটা দেখে তোমার ভয় পাওয়ার দরকার নেই, তুমি করলেই দেখবে এটা পেয়ে যাচ্ছ। যদি না পারো এটা আমাকে বলিও, আমি তোমাকে করে দিব। আমি কি এটা স্কিপ করব, মানে পারবা এই সেটটা নাকি করে দিব বলো তো? পারবো। পারবা? পারবো পারবো স্যার। স্যার বলো। পারবো। হ্যাঁ ঠিক আছে, চলো তারপরে যাই। এবার আমরা এটা এটা তো আবার পারবা, মানে একই প্রশ্ন ঘুরে ফিরে আসে যে গুণোত্তর ধারার চতুর্থ পদ এত, দশম পদ এত, আর সমান্তর ধারার প্রথম পদ এত, এবং প্রথম পদে প্রথম 12টি পদের সমষ্টি এত, এবং প্রথম 24টি পদের সমষ্টি এত। এটা তো পারবাই। এই যে ধারাটির কোন পদ এত, তুমি ধরে নিবা যে এনতম পদ এত, তারপরে কি ওই এনের মান বের করবা। আর তারপর বলছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো, এই যে এই দুটো শর্ত দেওয়া আছে, এখান থেকে এ এবং আর এর মান বের করবা, অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অনুপাতের মান বের করবা। তো তারপরে কি করবা, 3টা পদ নির্ণয় করে তারপরে যোগ দিয়ে দেখাই দিবা। প্রথম পদ তো তুমি বের করেই ফেললা, এই এখানে থেকে তুমি যখন এ আর আর এর শর্ত দেবা, এর মান তো বেরোই গেল, এ তো আমাদের প্রথম পদ। তারপরে কি ওই যে এনতম পদের সূত্র দিবা, এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার n-1। তাহলে এখানে যখন এনের মান 2 বসাবা, তাহলে কি এর মান বেরোবে, দ্বিতীয় পদ বেরোবে। এনের মান 3 বসাইলে তৃতীয় পদ বেরোবে। তারপর কি করবা, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ দেখাই দিবা, তারপর ডট ডট দিয়ে দিবা, তাহলে গুণোত্তর ধারাটি বের হয়ে গেল। আর সমান্তর ধারাটির 60তম পদ কত, এই যে আরেকটা সমান্তর ধারা নিচের দিকে দেওয়া আছে, তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে বলো তো, এ এর মান আর ডি এর মান রিলেটেড একটা শর্ত পাবা, এখান থেকে এ এর মান আর ডি এর মান রিলেটেড একটা শর্ত পাবা। তাহলে এই দুটো শর্ত ব্যবহার করে তোমাকে এ আর ডি বের করতে হবে, আর সেই এ আর ডি এর মান এখানে ব্যবহার করে তোমাকে 60তম পদ নির্ণয় করতে হবে। সমান্তর ধারার 60তম পদ কত, সমান্তর ধারার এনতম পদ হচ্ছে এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এর মান ব্যবহার করবা, ডি এর মান ব্যবহার করবা, এন এর মান দেওয়া আছে। পারবা? পারবা? পারবো। হ্যাঁ সবই পারবা, কেন পারবা না? আর 2 সেটই আমরা দেখাই দিই, আর দেখানোরই দরকার নাই, তুমি নিজেই পারবা। দেখো, হ্যাঁ দেখো, আর এই যে এখানে আছে এই সেটটাও দেখো, পারবা। আমি তোমাকে কিছু এমসিকিউ দেখাই, তোমার এই 2টা এমসি আমি তোমাকে তো স্লাইড দিয়েই দিব, এগুলো একটু নিজে ট্রাই করিও। আমি কিন্তু যা করাচ্ছি এর ভিতর থেকেই পরীক্ষা নিব, আশা করি পারবা। ঠিক আছে, এরকমই উদ্দীপক থাকবে, এরকমই প্রশ্ন থাকবে, কিন্তু দেখবা পরীক্ষা দিতে গেলে পারতেছো না, তাই বলে দেখে দেখে করিও না। আমি এমন প্রশ্ন দিও না যাতে তুমি দেখে দেখে করতে পারো, তুমি খুঁজেই পাবা না, কিন্তু এই ধরনের ম্যাথই থাকবে, টেনশন নেই। তো আমি তোমাকে একবার কিছু এমসিকিউ দেখাই, দাঁড়াও কিছু এমসিকিউ দেখাই, তাহলে অধ্যায়টা পূর্ণতা পাবে। দাঁড়াও, ধরো আমি একটা স্ক্রিন অ্যাড করে নিই, আমরা ডিসপ্লে ক্যাপচার অ্যাড করব। ঠিক আছে, এবার আসো আমরা কিছু এমসিকিউ দেখি, এখানে কিছু এমসিকিউ আছে, এই এমসিকিউগুলো আসলে করার চেষ্টা করি। আসো দেখো, এখানে আমাদের প্রথম এমসিকিউতে কি বলতেছে, প্রথম এমসিকিউতে বলতেছে, আমি একটু জুম করি। ওকে, দেখো এখানে আমাদের প্রথম এমসিকিউতে বলতেছে এই গুণোত্তর ধারাটির এর মান নির্ণয় করো। এখানে এ হচ্ছে 3 নম্বর পদ। দেখো এমসিকিউগুলো তুমি কিভাবে করবা সেটা বোঝো। দেখো প্রথম পদ 6, দ্বিতীয় পদ হচ্ছে 12, তার মানে কত হয়েছে বলো তো,
ছয় থেকে 12 হয়েছে মানে 6 বেড়েছে, তাহলে এখানে কত আসবে? এটা যেহেতু গুণোত্তর ধারা, তার মানে কি সমান্তর ধারার মতো করলে হবে না। আমাদের এই যে এখান থেকে কি আমাদের এই যে প্রথম পদের মান 6 দেওয়া আছে, আমার আর এর মান বের করতে হবে। আর এর মান হবে 12/6, তাহলে আর এর মান আসবে 2। তাহলে এটা এ হচ্ছে তৃতীয় পদ, তৃতীয় পদ কত হবে? a r টু দি পাওয়ার n-1 মানে 3 - 1, তাহলে কত হবে? এ আর এর মান বসাবা, আর এর মান বসাবা, বসায় তুমি কিসের মান বের করবা? তুমি হচ্ছে 3 নম্বর পদ অর্থাৎ এর মান বের করবা। এর মান কত পাইছো? এর মান পাইছো হচ্ছে 6। এ আর এ কিন্তু সেম না, এ হচ্ছে তৃতীয় পদ আর এ হচ্ছে প্রথম পদ, আমরা যেটাকে ধরে আসি। তাহলে আমরা পেলাম 6 আর আর এর মান হচ্ছে 2 আর এরপরে 3 - 1 মানে 2 স্কোয়ার। তাহলে কত হইলো? 6 × 4, তার মানে কত? 24। এই যে আমাদের হচ্ছে গ নাম্বার অ্যান্সার। এইভাবে করবা, দেখবা তুমি সবগুলাই পারবা। এখানে এমন কোনো এমসিকিউ নাই যেটা তুমি পারবা না। এই যে গুণোত্তর ধারাভুক্ত হলে কোনটা সঠিক, অনুপাত সমান হয়, সেজন্য দেখো অনুপাত সমান দিয়েছে। যে কোনো পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ। এই যে এখানে দেখো যে কোনো পদ হচ্ছে পি আর পূর্ববর্তী, যে কোনো পদ কিউ আর পূর্ববর্তী পদ পি, তারপরে যে কোনো পদ এস, পূর্ববর্তী পদ আর। তাহলে কি যে কোনো পদ এবং পূর্ববর্তী পদের অনুপাত অলওয়েজ সমান। এটাকে আমরা বলি হচ্ছে সাধারণ অনুপাত, যাকে আমরা ওই যে আর দ্বারা প্রকাশ করতাম। ঠিক আছে, বুঝতে পারছো? তুমি সবগুলো এমসিকিউ পারবা, এখান থেকে প্র্যাকটিস করিও। আর যদি প্রয়োজন হয় কালকে এমসিকিউ এর উপরে একটা সলভ ক্লাস আমি নিয়ে দেবো নি, হ্যাঁ বুঝছো? এখানে কি এমসিকিউ আছে, আমি স্লাইডটাও দিয়ে দিব নি, এই যে এই পিডিএফটা, এখান থেকে প্র্যাকটিস করিও। এখান থেকে এমসিকিউ থাকবে, ঠিক আছে? এখান থেকে এমসিকিউ থাকবে। সবগুলো এমসিকিউ আমার করানো শেষ। তুমি অধ্যায়ের অঙ্ক যদি বুঝে থাকো, অধ্যায়ের অঙ্ক করানোর সাথে সাথেই কিন্তু আমি এমসিকিউ কীভাবে করতে হয় ওটা বলে দিয়েছি। যেমন দেখো আমি তোমাকে একটা এমসিকিউ দেখাই এখানে। এই এমসিকিউটা দেখো, এই যে এই আমাদের 37 নম্বর এমসিকিউটা দেখো। 37 নম্বর এমসিকিউ এই গুণোত্তর ধারাটির প্রথম এই 2n+1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলতেছে। দেখো তো এই ধারাটির যে কোনো দুইটা পদ যদি না, মানে একটা একজোড়া পদ যদি নাও, তাহলে এটা কাটাকাটি চলে যায় না, +1 - 1 +1 - 1 +1 - 1। তার মানে কি ওখানে যদি জোড় সংখ্যক পদের সমষ্টি বলে তাহলে সমষ্টি হবে 0, যদি বিজোড় সংখ্যক পদের সমষ্টি বলে তাহলে সমষ্টি হবে হচ্ছে 1, কারণ একটা পদ বেঁচে থাকবে কাটাকাটি গিয়ে। তাহলে দেখো এখানে বলতেছে 2n+1, তার মানে এই n এর মান তুমি কি করতে পারবা? 0, 1, 2, 3 এসব বসাতে পারবা। তুমি n এর মান যদি 0 বসাও তাহলে পাবা হচ্ছে 1, n এর মান যদি 1 বসাও তাহলে পাবা হচ্ছে কত? 3, n এর মান যদি 4, 2 বসাও তাহলে পাবা হচ্ছে 5, তার মানে বিজোড় সংখ্যা পাচ্ছ। তার মানে তোমার আসলে এখানে n সংখ্যক বিজোড় সংখ্যক পদের সমষ্টি যাচ্ছে এই ধারার জন্য। তাহলে গুণোত্তর ধারাটির প্রথম n সংখ্যক কি বলছে? বিজোড় সংখ্যক পদের সমষ্টি। জোড় হলে তো 0 হইতো, যেহেতু বিজোড় হয়েছে তার মানে এখানে 1 হবে। বুঝেছো? এটা কিন্তু তোমাকে আর এই যে যেহেতু গুণোত্তর ধারা বলছে, তুমি চাইলেই কিন্তু এখানে এ এর মান আর এর মান এগুলো বের করে তারপরে ক্যালকুলেশন করতে পারো, কিন্তু এত ঝামেলাতে যাওয়ার প্রয়োজনই নাই। দেখবা ওই যে একটু চোখ মিলিয়ে তাকাইলেই এই অধ্যায়ে এই এমসিকিউটা আসলে আসার মতো, এটা আসবে। ঠিক আছে, দেখো এটা কুমিল্লা বোর্ড 2017-তে এসেছিল, তো এটা আসবে। একটুখানি এর দিকে একটু নজর রাখিও। আমি তোমাকে এগুলো পাঠাই, মানে এই পিডিএফটা দিয়েই দিব। এ ধরনের এমসিকিউই আছে, একটু চেষ্টা করিও। ঠিক আছে, এমসিকিউগুলো কি করবা নি? আমি পরীক্ষায় তো দিব নি, পরীক্ষায় দেওয়ার পরে বুঝবো নি যে করেছো কি করো নাই। যেগুলো সমস্যা হচ্ছে, যদি বেশি সমস্যা হয় আমাকে একটু বলিও, কালকে আমি 87টা এমসিকিউ সলভ করে দিব। আর সমস্যা হওয়ার কথা না, আমি যেভাবে পড়াইছি, তারপরেও যদি সমস্যা হয়, মানুষ তো সমস্যা হতেই পারে, সমস্যা হলে আমাকে বলিও। ঠিক আছে, বলো। এক্সামে এমসিকিউ দেবেন নাকি? হ্যাঁ, এমসিকিউ থাকবে। টোটাল 50 মার্কের পরীক্ষা, 25 মার্ক করে থাকবে। পদার্থবিজ্ঞান থেকে 25 মার্ক আর গণিত থেকে 25 মার্ক। তো এমসিকিউও থাকবে, শর্ট প্রশ্নও থাকবে, মানে আর কি তোমাকে টেস্ট করার জন্য যা যা করার দরকার সবই করব। আমি চাই পড়ো, ঠিক আছে? মাঝে আর একটা দিন আছে, পড়ো। আমি শুক্রবার বিকেলে অথবা সন্ধ্যার পরে পরীক্ষাটা নিব। বিকেলে আচ্ছা ঠিক আছে, বিকেলেই নিব। এইভাবে একটু পড়াশোনা করতে থাকো, ফাঁকি দিও না। আমি তোমাকে বলবো এই যে এমসিকিউগুলো, এখানে কিন্তু একটা এমসিকিউ নাই যা তোমাকে আমি করাই নাই। আমি যদি তোমাকে করাই বারবার খালি একই জিনিস রিপিট হবে, রিপিট করার দরকার নাই। দেখবা যা করাইছি অধ্যায়ে এখানে তাই আছে হুবহু, রিপিট করার দরকার নেই। এখন প্র্যাকটিস করার দায়িত্ব তোমার। যদি প্র্যাকটিস করতে গিয়ে বেঁধে দাও তাহলে আমাকে ইনবক্সে দিবা, আমি তোমাকে করে দিব। কিন্তু করো, হ্যাঁ? আমি তোমাকে এই যে এটা স্লাইড আর ওই স্লাইডটা, এই দুইটা স্লাইড আমি তোমাকে ডিসক্রিপশনে দিচ্ছি, তারপরে গ্রুপেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে করে নিও। ঠিক আছে, এখনই ডাউনলোড করে রাখবা, ডাউনলোড করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, শেষ করবো আজকে। দাঁড়াও, রেকর্ডিংটা অফ করে নিই।